সাদা কাপড়ে দাগ লাগে বেশি, নিরাপদে চলতে চাইলে বিপদ আসে বেশি, সৎ লোকের শত্রু বেশি। এই জন্য তো সৎ হওয়াই যায়, ভালো হওয়াই যায়, কিন্তু সৎ এবং ভালো হয়ে টিকে থাকাটাই কঠিন ব্যাপার। আর সৎ এবং ভালো যদি একবার কেউ হয়েই পড়ে তাহলে সমাজের মানুষ, আশেপাশের মানুষ আর খারাপ হতেই দেয় না, বারবারই রেড সিগন্যাল দেয়। কিন্তু এই সিগন্যালকে কখনো বিপদ মনে করলে চলবে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মধ্যে চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম ফাতেমাদের ঘর থেকে। ওদের ঘরে আজকে এখনও কিচ্ছু গোছানো হয় নাই, এখনও বিছানাপত্র উঠানো হয় নাই, মশারি উঠানো হয় নাই, কাপড় চোপড়ও কিচ্ছু গোছানো হয় নাই। তাই চলে আসলাম সকাল সকাল ওদের ঘরটা একটু গুছিয়ে দেবে, কারণ অনেকদিন ওদের ঘরে এসে ঘরটা গোছানো হয় নাই। তাই এই তো চলে আসলাম। চলে এসে প্রথমে মশারিটা খুলে নিলাম, এক সাইড খুলে নিয়ে বেডের উপরে উঠে গেলাম। বেডের উপরে উঠে এখন সুন্দরভাবে মশারিটা আমি গুছাই নিচ্ছি, হাতের ভিতরে নিয়ে এখন এই যে উপরে উঠাই দিয়ে দিলাম। মশারিটা সাধারণত এইভাবে রাখা হয়, তো সেইভাবে সুন্দর করে রেখে দিয়ে দিলাম। আর এখন বেডের উপরে যতগুলি এই যে বালিশ কাতা আছে সেইগুলো সব আমি গুছাই নেবো এক এক করে। তাই এই তো একটা একটা করে বালিশ সব আমি গুছাই নিয়ে নিচ্ছি। তা মোটামুটি কিন্তু বেডের উপরে আমার বালিশ কাতা গোছানোর ডান। এইবার কি করবো, বেডশিটটা সুন্দর করে সাইজ করতে হবে, তাই না? বেডশিটটা সাইজ করতে হবে, তারপরে এবার বেডশিটটা ঝেড়ে ঠিক করে নিতে হবে। তো আমি সেটাই করতে থাকি ভিউয়ার্স। আর আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা সামান্য লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিউয়ার্স, এখন তো বৃষ্টির সিজন, অনবরত মানে বৃষ্টি হতেই থাকে। আর এই ভয়ের সময় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির নয়েজ তো উঠে যাচ্ছে, আপনারা একটু কনসিডার করে নিয়েন ভিউয়ার্স, কারণ আমি এই নয়েজ থেকে আমি বিজনেস করতে একেবারেই অক্ষম হয়ে পড়তেছি। তা যাই হোক, আমি কিন্তু বেডটা গুছাই নিয়েছি, বেডটা গুছানো হয়ে গেছে। এখন কাপড়গুলো এখানে ঝুলঝুল করতেছে, তাই কাপড়গুলো আমি এক এক করে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তাই এইটা একটা একটা কাপড় আমি ওখান থেকে নামাই নিচ্ছি আর ভাঁজ করে করে আল্লাহ গোছায় রাখতেছি। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু হয়ে থাকবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, আমি সবসময় যেটার কারণে নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই, সেইটা হলো আপনাদের মূল্যবান কমেন্ট। অবশ্যই কমেন্টটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু উৎসাহিত করবেন, কারণ আপনাদের নতুন নতুন কমেন্ট পেলে আমিও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত হই। তো অবশ্যই কমেন্টটা দিবেন। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন যে আমি একে একে কাপড়গুলো সব কিন্তু ভাঁজ করে করে গুছিয়ে রাখছি। তা কাপড় গোছানো হয়ে গেছে। আর এইবার কিন্তু আমি বেডটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আগে কাপড়গুলো মেলানো ছিল বুঝায় আমি কিন্তু সেই সময় বেডটা ঝাড়ি নাই, শুধু মশারিটা উঠায় তারপরে কাপড়গুলো গুছাই। এখন আমি বেডটা সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিলাম। তাই তো ঝাড়া শেষ, ঝাড়ুটা রেখে দিলাম। আর এইবারে কি করব, এইবার হচ্ছে শোকেসটা একটু ক্লিন করতে হবে। যেহেতু বেডটা ঝাড়লাম, কাপড় চোপড় গোছানো হয়ে গেছে, এইবারে কাজটা হলো যে শোকেসটা একটু মুছতে হবে। ঘরের ভিতরে কিছু নাই, তারপরে মাশাআল্লাহ যেটা আছে সেইটাই একটু যদি ঝেড়ে মুছে রাখা যায়, ভালোভাবে রাখা যায়, তাহলেই তো ভালো, তাই না? তাই সেইটাই করতে হয়। যাই আছে একটু প্রতিদিন একটু গোছগাছ করে রাখি আর কি। তারই পরিপ্রেক্ষিতে আজকে শোকেসটা সুন্দরভাবে একটু মুছে নিচ্ছে। আর এটা সাধারণ একটা শোকেস, তো এটা মুছতে বেশি সময় লাগবে না। এই তো উপর থেকে মুছতে মুছতে নিচের দিকে চলে এসেছে, একটা কাপড় দিয়ে নিচ পর্যন্ত একটু মুছলেই আমার হয়ে যাবে। তাই এই তো মোটামুটি আমার শোকেসটা মুছা ডান হয়ে গেছে। আর এইখানে দুইটা চেয়ার থাকে সব সময়, এই তো সেই চেয়ার দুটো এখন ওই সাইডে রেখে দিয়েছিলাম, এখানে কাজ করছিলাম বলে সেই চেয়ার দুটো এখন জায়গায় নিয়ে আসলাম। তাই জায়গায় যখন নিয়ে আসতেছে, হাতে কাপড়টা আছে, তাহলে একটু মুছেই নেই, মুছবো না কেন? তাই এই তো চেয়ার দুইটা আমি মুছে একেবারে জায়গায় রেখে দিলাম। আর এখন আমি কাপড়টাও কিন্তু রেখে দিয়ে দিলাম। আর এইবারে চলে গেলাম কি বাজার আনছে সেটা দেখানোর জন্য। আজকে আনা হয়েছে দুইটা তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছটা আনা হয় বেশিরভাগই আমাদের বাসায়, কারণ এটা রিজনেবল আর এটা খুব সহজেই পাওয়া যায়, তো অ্যাভেলেবল, সেই জন্যই আনা হয়। তা যাই হোক, এই মাছ দুটো এখন কোটা বাচ্চা করে নিতে হবে। আরও আনা হয়েছে কি, আর আনা হয়েছে ওইটা বরবটি। তাই এই বরবটিগুলো আনা হয়েছে, এইগুলোই ভাজি করতে হবে। আরও আনা হয়েছে এগুলো কচুরমুখী। তাই এই তো আজকে মোটামুটি বাজার, কচুরমুখী দিয়ে ওই মাছ রান্না করতে হবে আর বরবটিগুলো ভাজি করতে হবে। তা কচুরমুখীতে কতটা মাটি দেখেন, এইগুলো না ধুলে হয়? আর এমনিতে সব জানলেই ধুতে হয়। এইগুলো তো আমি এই তো বালতির ভিতরে দিয়ে এখন একটু ভিজায় রেখে দিলাম। আর এই তো একবার দুইবার ধোয়ার পরে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ফাইনাল লুকটাই। দেখেন কচুরমুখীগুলো এখন কত সুন্দর পরিষ্কার হয়েছে, আর কতগুলি মাটি ছিল। তা যাই হোক, মাটিগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। কচুরমুখীগুলো এখন ধুয়ে এই যে উঠাই নিয়ে নিলাম। তা কচুরমুখীগুলো ধোয়ার ডান। আর এখন তো বরবটিগুলো ধুইতে হবে, তাই না? তাই তো বরবটিগুলো এখন সেই বালতির ভিতরে দিয়ে দিলাম, ট্যাপটাও ছেড়ে দিয়ে দিলাম। আর এখন ট্যাপ দিয়ে অনবরত পানি পড়বে। আর বরবটিগুলো আমি সুন্দর করে এখন ধুয়ে নিয়ে নেব। তো বরবটিগুলো যেহেতু বাদা আছে, বাদা এখন খুলবো না, কারণ খুললে একটা একটা করে মানে উঠাই নিতে অনেক সময় লাগবে। তাই এই তো বাদা অবস্থায় একটু ধুয়ে নিয়ে নেব, যেহেতু কাটার পরে আরও ধুতে হবে,
তারপরেও এখন তো প্রথমে আনার পর একটু ধুতে হবে, তাই না? সেই জন্য এখন বাদামটা না খুলে এই তো ভালোভাবে আকলে আকলে সুন্দরভাবে যতভাবে ধোয়া যায় যে সেইগুলো ধুয়ে নিয়ে নিলাম। আর এই যে পানি পড়তেছে না, এখানে যদি উপরে কোনো ময়লা থাকে তাহলে আর থাকবে না। তা যাই হোক, মোটামুটি আমি তরি তরকারি যা আনা হয়েছে সব কিন্তু আমি ধুয়ে গুছাই নিয়ে নিলাম। তাই এই তো বরবটিটা অবশেষে আমার ধোয়ালা একটু দেরি হচ্ছে কেন, এই যে বাদার কারণে বাদা আছে তো সেই জন্য ধুইতে একটু দেরি হচ্ছে। তাই এই তো উপর থেকে পানিটা দিচ্ছি, নিচ পর্যন্ত চলে আসতেছে। আর বরবটিগুলো সুন্দরভাবে এই তো ধুয়ে এখন আমি উঠাই নিয়ে নিলাম। তাই এই দেখেন, এই যে বরবটিগুলো ধুয়ে এই যে একটা ডালার ভিতরে রেখে দিয়ে দিলাম। কচুরমুখিটাও কিন্তু এই যে ডালার ভিতরে আছে, সব আমি ধুয়ে এক জায়গায় রেখে দিচ্ছি। এইগুলো কুটা বাছা এবার করে নিতে হবে। আর এইবার চলে আসলাম রান্নায়। এই তো সেই মাছগুলো কুটা বাছা করে ম্যারিনেট করে রাখা হয়েছিল, যে কয় পিস আমাদের প্রয়োজন সেই কয় পিস এখন এক এক করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো তেলটাও হিট হয়ে গেছে আর এক এক করে মাছগুলো ফ্রাই প্যানে দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব। এই তো মাছগুলো দেওয়া শেষ হলো, এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে নিব। আর এখানে দেখেন মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। তার উপরে দিয়ে দিলাম সেই কচুরমুখী আর আলু। এখন কচুরমুখী আর আলু দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। তাই এই তো সুন্দরভাবে আমি কষাতেই আছি যতক্ষণ পর্যন্ত মশলাটা সমস্ত জায়গায় না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো। তাই এই তো ভালোভাবে কিন্তু হয়ে গেছে কষানোটা। এইবার রেখে দেওয়া যায়। তাই আমি এইবার একটু রেখে দিয়ে দেই এক জায়গায় করে। মোটামুটি কিন্তু হয়ে গেছে কষানো, এবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেয়। আর এখন দেখেন কষানো একেবারেই ডান। এইবারে দিয়ে দিব একটু পানি, যতটা পরিমাণে পানি লাগবে আর কি ততটা পানি দিয়ে দিলাম। এইবারে অ্যাড করে তা পানিগুলো আমি প্রয়োজন মতো দেওয়া শেষ। এইবারে কি করতে হবে, সুন্দর করে মিলাই নিতে হবে। তাই এই তো সুন্দরভাবে একটু মিলাইও নিয়ে নিলাম। মিলানো হয়ে গেছে, এবার দ্রুত বয়েল আসার জন্য একটু ঢেকে দিয়ে দিব। তাই এই তো মিলাইয়ে এইবার আমি ঢেকেই দিয়ে দিলাম যাতে দ্রুত বয়েলটা চলে আসে। তা ঢাকা শেষ। এইবার দেখেন মাছ দেওয়ার পর টাইম চলে আসছে আর মাছগুলো এখন অ্যাড করে দিয়ে দিলাম। মাছগুলো তো এক জায়গায় পড়ে গেছে, এইবারে সমস্ত জায়গায় দিয়ে দিব। তাই তো সমস্ত জায়গায় দেওয়া হয়ে গেছে। চেপে চেপে একটু তরকারির ভিতরেও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে যাবে সেজন্য আবার একটু ঢেকেই দিয়ে দিলাম। তাই তো ঢাকা শেষ। আর এইবার দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা। তা ভিউয়ার্স, কচুরমুখী আপনারা কে কে পছন্দ করেন আর কচুরমুখীকে আপনারা কে কী নামে চেনেন আর এই রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা যাই হোক, প্রথম রেসিপিটা রেখে দিয়ে দিলাম। এইবার চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে কি আছে, সেই বরবটিগুলো এই তো কুটা বাছা করে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। আর এখানে মশলা পানিটাও হিট হয়ে গেছে, একেবারে বল চলে আসছে। তার উপরে কিন্তু দিয়ে দেওয়া হলো সেই বরবটিগুলো। তা বরবটিগুলো যখন দিয়াই হলো এখন তো একটু মিশাই নিতে হবে। তাই এই তো মশলা পানির সাথে সুন্দরভাবে একটু মিশাইয়া নিয়ে নিলাম। তাই এইবার আবার একটু ঢেকে কিছুক্ষণ কুক করতে হবে। তাই এই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার দেখেন পরবর্তী স্টেপ হচ্ছে কি, এই তো পেঁয়াজ রসুনটা কিছুটা কালার চেঞ্জ করে তার উপরে কিন্তু বরবটিটা দিয়ে দিলাম, কারণ বরবটিটা অনেকক্ষণ যাবৎ ভাজতে হবে। এই পেঁয়াজটা যদি একেবারে এখন ব্রাউন কালার করা যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য একটু কালারটা চেঞ্জ হওয়ার সময় তাই দিয়ে দেওয়া হলো বরবটিটা। এবার বরবটিটা পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে যাবে। তাই এই তো ভাজতেই আছি, অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজেই নিব তেলটা যতক্ষণ পর্যন্ত থাকে আর কি। আর ভাজলেই তো ভাজিটা অনেক ভালো লাগে, সেজন্য বেশিক্ষণ করে একটু ভেজে নিলাম। আর এখন কিন্তু ভাজাটা মোটামুটি ডান। আর এখন দেখিয়ে দিব আপনাদের ফাইনাল লুকটা। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কিন্তু বরবটি ভাজি। আর বরবটি ভাজি আমার খুবই ফেভারিট। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন ভিউয়ার্স। তা যাই হোক, আজকের এই রেসিপি সহ সমস্ত ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।